ভারতবর্ষের এক ঐতিহাসিক জয় ইংল্যান্ডের বিরুদ্ধে ফিফথ টেস্ট ম্যাচে একটা নাটকীয় জয় পেল ভারত মাত্র 6 রানে। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে ছোট মার্জিনে টেস্ট ম্যাচ জেতার রেকর্ডটা কিন্তু ভারত বানালো এই ম্যাচটা জিতে, এবং তার সাথে সাথেই ইংল্যান্ডে গিয়ে একটা এরকম নতুন দল নিয়ে নতুন ক্যাপ্টেন নিয়ে অবশ্যই কিন্তু টেস্ট সিরিজও ড্র করার মতো একটা কারনামা করে দেখালো ভারতবর্ষ। বলতেই হয় আজকে কিন্তু টিম ইন্ডিয়া ফিফথ ডে যখন খেলতে নামে মাত্র তাদের কাছে 30-35 রান ছিল, উইকেট ছিল 4টে। ওকসকে আমি বাদই দিলাম, উইকেট 3টে, তাদেরকে আউট করা এবং এই 30 রানের ভিতরে আউট করা, যেখানে হেভি রোলার চালানো হচ্ছে পিচের মধ্যে, পিচ কিউরেটার এগেনস্ট ইন্ডিয়া, সব অডসকে তোয়াক্কা না করে ডিএসপি সিরাজ কিন্তু আজকে ম্যাচ জিতিয়ে দিল ভারতকে। মানে একটা অবিশ্বাস্য নাটকীয় জয় ছিল। টেস্ট ম্যাচ এতটা ইন্টারেস্টিং অনেক দিন পর দেখলাম। এই সিরিজটাই আমি থ্রু আউট সিরিজ বলতে পারি, এই সিরিজটাই খুব টান টান উত্তেজনাময় সিরিজ হয়েছে। প্রত্যেকটা ম্যাচ 5 দিন করে চলেছে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার আপনারা ভেবে দেখবেন এই টেস্ট ম্যাচগুলো কিন্তু খুব ক্লোজ হয়েছে। এবং যেটা বলতেই হয় যে টেস্ট ম্যাচ তো ক্লোজ হয়েইছে, তার থেকেও বড় কথা এই যে ম্যাচটা, লাস্ট ম্যাচ, ফিফথ টেস্ট ম্যাচ, এখানে কিন্তু অনেক কিছু স্টেকে ছিল, অনেক কিছু অনলাইন ছিল। আপনি বলতে পারেন যদি এই ম্যাচটা ইন্ডিয়া হেরে যেত তাহলে শুভমান গিলের ক্যাপ্টেন্সির ওপর প্রশ্ন উঠতো, প্রথম উঠতোই। আমি নিজে তুলেছি প্রশ্ন, যখন প্রথম প্রথম শুভমান গিলকে ক্যাপ্টেন করা হয়েছিল আমি নিজে কোয়েশ্চেন করেছি শুভমান গিল কেন ক্যাপ্টেন হয়েছে। এবং গৌতম গম্ভীরের ওপর তো প্রশ্ন উঠতো, গৌতম গম্ভীরের ক্যাপ্টেন মানে কোচে থাকাকালীন ইন্ডিয়া ঘরের মাঠে হোয়াইট ওয়াশ হয়েছিল নিউজিল্যান্ডের কাছে, অস্ট্রেলিয়ায় গিয়ে সিরিজ হেরেছিল। তো ইংল্যান্ডের সাথে সিরিজ হারলে মোটামুটি গৌতম গম্ভীরের যে টেস্ট টিমের আর কোচ থাকা হতো না এটুকু একদম গ্যারেন্টি ছিল। বাট সেই জায়গা থেকে কিন্তু ইন্ডিয়া একটা ইয়াং টিম নিয়ে গিয়ে টেস্ট সিরিজ ড্র করে চলে এলো। বলতেই হয় এটা কিন্তু একটা রেকর্ডের থেকে কম নয়। ম্যাচটা যদি আপনাদের বলি, ম্যাচের যদি আমি লেখাজোখা বলি, ইন্ডিয়া জিতেছে মাত্র 6 রানে। প্রথম ইনিংসে কিন্তু ইন্ডিয়া যে রান করেছে, যশস্বী জয়সওয়াল 2 রান, কে এল রাহুল 14 রান, সাই সুদর্শন 38 রান, শুভমান গিল 21 রান, করুণ নায়ার 57 করে, এবং ওয়াশিংটন সুন্দর, ধ্রুব জুরেল 19 ও 26 রান করে। আকাশদীপ নট আউট থাকে, এবং সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণা 0। ইন্ডিয়া টিম 224 রানে অল আউট হয়ে যায়। বদলে ইংল্যান্ড যখন সেকেন্ড ইনিংস খেলতে নামে, ইংল্যান্ড নিজের ফার্স্ট ইনিংস খেলতে নামে, জ্যাক ক্রলি আর বেন ডাকেট যে স্টার্ট দিয়েছিল মনে হয়েছিল হয়তো ইংল্যান্ড অনায়াসে ম্যাচটা জিতে যাবে, কিন্তু তারপরের কামব্যাক, এটা কিন্তু মনে রাখতে হবে, প্রসিদ্ধ কৃষ্ণা প্রথম ইনিংসে 4 উইকেট নেয়, মোহাম্মদ সিরাজ প্রথম ইনিংসে 4 উইকেট নেয়, আকাশদীপ 1 উইকেট, এবং রবীন্দ্র জাদেজাও 2 ওভার মাত্র বল করে। কিন্তু দেখতে হবে জ্যাক ক্রলি বেন ডাকেট যে স্টার্টটা দেয়, তারপরে কিন্তু অলি প্রোপ, জো রুট, হ্যারি ব্রুক একটা অবশ্যই 50 মারে, কিন্তু তার সাথে কিন্তু অন্য প্লেয়ারদের আর কন্ট্রিবিউশন থাকে না। লাস্টের দিকে প্রসিদ্ধ কৃষ্ণা দুর্দান্ত বোলিং করে এবং ফার্স্ট ইনিংসে ইংল্যান্ডকে মাত্র 247 রানে অল আউট করে দেয়। সেকেন্ড ইনিংসে যখন ইন্ডিয়া ব্যাটিং করতে নামে, যশস্বী জয়সওয়াল 118 রান, কিন্তু এই 118 রানের একটা স্টোরি আছে। কে এল রাহুল 7 রান, সাই সুদর্শন 11 রান, আউট হয়ে যায়। তারপর নাইট ওয়াচম্যান হিসাবে পাঠানো হয় আকাশদীপকে। এই আকাশদীপ আর যশস্বী জয়সওয়াল একটা দুর্দান্ত পার্টনারশিপ করে। আকাশদীপ নিজে 94 বলে 66 রান করে, যেটা একদম আনএক্সপেক্টেড ছিল। এবং এই আকাশদীপের রানটা থেকেই আমি কিন্তু বলতে পারি এই ম্যাচের যে টার্ন অ্যারাউন্ডটা হয়েছে এই আকাশদীপের রানটা করা থেকেই হয়েছে। যশস্বী জয়সওয়াল একটা দুর্দান্ত সেঞ্চুরি মারে, 164 বলে 118 রান। তার কিন্তু দিকে কোয়েশ্চেন উঠছিল, সে প্রথম দিকে রান করলেও এই সিরিজের মিডিল পয়েন্টটা কিন্তু তার খুব খারাপ গেছিল, তো তার দিকেও কোয়েশ্চেন উঠছিল। সেই জায়গাটা কিন্তু যশস্বী জয়সওয়াল এই কঠিন পিচে রান করে কিন্তু তার প্রমাণটা দিয়ে দেয়। রবীন্দ্র জাদেজা রবীন্দ্র জাদেজা 53 রানস, মানে বলতেই হয় রবীন্দ্র জাদেজার জন্য এই সিরিজটা মনে রাখা দরকার। যে যে জায়গায় ব্যাটিং এর দরকার পড়েছে জাদেজা সেই জায়গায় ব্যাটিং করেছে। মানে কঠিন পিচ হোক, ইজি পিচ হোক, ফ্ল্যাট পিচ হোক, গ্রিন টপ হোক, যেখানে যেখানে যখন যখন দরকার পড়েছে টেলেন্ডার ব্যাটিং দরকার, জাদেজার ব্যাটিং দরকার, জাদেজা ব্যাটিং করেছে। এখানেও 53 রান করে। ধ্রুব জুরেল 34 এবং ওয়াশিংটন সুন্দর। জাদেজার সাথে আর একটা প্লেয়ার যার কথা না বললেই নয়, সেটা হলো ওয়াশিংটন সুন্দর। যেমন জাদেজার একটা ক্রিটিক্যাল জায়গায় কন্ট্রিবিউশন করেছে, তেমন ওয়াশিংটন সুন্দরও কিন্তু ক্রিটিক্যাল জায়গায় কন্ট্রিবিউশন গুলো দিয়েছে। এবং বলতেই হয় এই সবার রান করার ফলে ইন্ডিয়া 396 রান করে এবং ইংল্যান্ডকে একটা তুলনামূলক কঠিন টার্গেট সেট করে দেয় ইংল্যান্ডের জন্য। বাট ইংল্যান্ড
যখন ব্যাটিং করতে আসে জ্যাক ক্রালি আউট হয়ে যায়, বাট বেন ডাকেট কিন্তু আবার সেই খুব ভালো স্টার্টিং দেয়। ওলি পোপ তার সাথে ছিল। তারপরে ওলি পোপ আর বেন ডাকেট আউট হওয়ার পরে জো রুট আর হ্যারি ব্রুকের একটা লম্বা পার্টনারশিপ চলে, মানে সেই পার্টনারশিপটা দেখে প্রত্যেকটা ইন্ডিয়ান ফ্যানের মনোবল ভেঙে গেছিল যে জো রুট আর হ্যারি ব্রুক যা খেলছে, এখান থেকে ইন্ডিয়ার ম্যাচ জেতা প্রায় অসম্ভব, প্রায় অসম্ভব। ডে 4-এ আমরা ভেবেছিলাম ডে 4-এই ম্যাচ ক্লোজ হয়ে যাবে। হ্যারি ব্রুক মাত্র 98 বলে 111 রান করে। অ্যাকচুয়াল যে আপনারা ব্যাস বল বলছেন সেটা কিন্তু হ্যারি ব্রুকই খেলে। জো রুট 152 বলে 105 রান, একদম টেকনিক নিয়ে খেলে। কিন্তু এত কিছুর পরেও ইংল্যান্ড তখনও ক্লোজ লাইনটা, যে লাইনটা হয় ম্যাচ জেতার, সেই লাইনের ওপারে যায় না। এবং এই জায়গায় যখন হ্যারি ব্রুক আউট হয়, তারপরে জেকব বেথেল আউট হয়, ম্যাচটা কিন্তু ইন্ডিয়ার জন্য খুলে যায়। কালকে বৃষ্টি হয় এবং বৃষ্টি হওয়ার পরে সূর্য উঠে যায়, কিন্তু ইংল্যান্ড ম্যাচটা কন্টিনিউ করে না। ইংল্যান্ড ভাবে যে মোমেন্টামটা ইন্ডিয়া পেয়েছে বোলিংয়ে, সেই মোমেন্টামটাকে ভেঙে দেবে। তাই তারা 5th ডেতে ম্যাচটা নিয়ে চলে আসে। 5th ডেতে যখন জয় স্মিথ আউট হয়, তখন কিন্তু ইন্ডিয়ার মনোবল একটু বেড়ে যায়। তারপর জেমি ওভারটন এবং টঙ্ক, যে জশুয়া টঙ্ক, যে তাকেও আউট করে দেয়। বাট তারপরে গুস অ্যাটকিনসন এবং বলতেই হয় ক্রিস ওকস, যে কিন্তু ম্যাচের মাঝখানে চোট পেয়ে গেছিল, এই হাতে পুরো তার প্লাস্টার, সে সোয়েটারের ভিতরে প্লাস্টার হাতটাকে রেখেও ব্যাটিং করতে আসে। তাহলে ভেবে নিন এই টেস্ট ম্যাচের গুরুত্বটা কতটা। এমনি কোনো ম্যাচ হলে কি এতটা রিস্ক নিত? ওইভাবে একটা হাতে এত ভারী প্লাস্টার, সে কিভাবে দৌড়াবে, রানিং বিটুইন দ্য উইকেট কিভাবে করবে আপনারা ভেবে দেখুন। তো সে তাও ব্যাটিং করতে আসে এবং গাস অ্যাটকিনসনের একটা বল 6ও লেগে যায়। সেই জায়গায় দিয়ে আমরা আবার ভেবেছিলাম যে এইবারে যখন 6টা লেগে গেছে, আর মনে হয় না ইন্ডিয়া ম্যাচটা জিতবে। বাট ওই যে কথায় আছে না, মিয়া ম্যাজিক, মিয়া ম্যাজিক যখন আছে, ইন্ডিয়া কিন্তু যে কোনো জায়গা থেকেই ম্যাচ জিতে যাবে। মোহাম্মদ সিরাজের জন্য এই সিরিজটা এই জন্য মনে রাখা দরকার, রাদার আপনাকে এই ইম্পর্টেন্সটা কিন্তু মোহাম্মদ সিরাজকে দিতে হবে। তার কারণ আপনি এটাকে তো ভেবে দেখুন, যতদিন টেস্ট ম্যাচ হচ্ছে, অস্ট্রেলিয়ার 5টা ম্যাচ, ইংল্যান্ডের 5টা ম্যাচ, মাঝখানে হোম সিরিজ, যেখানে যেখানে যখন যখন টেস্ট ম্যাচ হচ্ছে, মোহাম্মদ সিরাজকে আপনি দেখেছেন একটা ম্যাচও মিস করতে? একটা ম্যাচও কিন্তু মোহাম্মদ সিরাজ মিস করে না। সো মোহাম্মদ সিরাজের গুরুত্বটা কিন্তু অনেক বেশি। মোহাম্মদ সিরাজ কিন্তু কন্টিনিউয়াস ইন্ডিয়া টিমের জন্য নিজের জি জান দিয়ে দেয়, এটা কিন্তু বলতেই হবে। এই ম্যাচের হিরো নিঃসন্দেহে মোহাম্মদ সিরাজ। তার কারণ এই ইনিংসে 5 উইকেট নিয়ে ইংল্যান্ডের কোমর সেই ভাঙে। প্রসিদ্ধ কৃষ্ণা কিন্তু 4 উইকেট নেয়, গত ইনিংসেও 4 উইকেট, এই ইনিংসেও 4 উইকেট, এবং আকাশদীপ 1 উইকেট। ম্যাচের শুরুতে কত কন্ট্রোভার্সি হয়েছিল, কুলদীপকে খেলানো হবে কি হবে না এই নিয়ে কথা হচ্ছিল, কিন্তু কুলদীপকে খেলানো হয় না, তার বদলে খেলানো হয় প্রসিদ্ধ কৃষ্ণাকে। এবং করুণ নায়ারের যে চয়েসটা, শার্দুল ঠাকুরকে বসিয়ে করুণ নায়ার একটা বোলিং অপশন করে কমিয়ে একটা প্রপার ব্যাটসম্যানকে খেলানো। আজকে দেখুন, করুণ নায়ার যদি ফার্স্ট ইনিংস ওই 50 রানটা না করতো, তাহলে ইন্ডিয়া প্রথম ইনিংসে আরো কম রান করতো। ফলে এই যে থিন মার্জিনটা, এটা কিন্তু আসতো না। করুণ নায়ারের জায়গাটাও একদম সঠিক হয়েছে। এবং যে জায়গায় প্রসিদ্ধ কৃষ্ণা প্রথম ম্যাচ দুটোতে যেভাবে ফ্লপ হয়েছিল, তারপরেও তাকে আবার আনা, আর্শদীপের ডেবিউ না করানো, এটা কিন্তু ইটসেলফ একটা বড় ব্যাপার। প্রসিদ্ধ কৃষ্ণাকে নিয়ে আসা এবং প্রসিদ্ধ কৃষ্ণার ওইভাবে বোলিং, লাস্টে 4 উইকেট, দুর্দান্ত। মানে এই কামব্যাকটা হয়তো গাওয়ার থেকেও বড়। আমি বলতে পারি গাওয়ার টেস্ট ম্যাচ জিতে ইন্ডিয়া হয়তো সিরিজ জিতেছিল, বাট ওভারের এই টেস্ট ম্যাচ সব সময় ইন্ডিয়ান ফ্যানরা মনে রাখবে। তার কারণ সিরিজ হয়তো আমরা জিতিনি, কিন্তু এতটা নেল বাইটিং ম্যাচ অনেক দিন পর ইন্ডিয়ান ফ্যানরা দেখেছে এবং টেস্ট ক্রিকেটের নতুন করে ফ্যান হয়ে গেছে। অনেকে বলছিল যে বিরাট কোহলি যাওয়ার পর হয়তো টেস্ট ক্রিকেটের যে ব্র্যান্ড, সেটা ইম্প্যাক্টেড হবে। বাট সত্যি বলতে কি, ইংল্যান্ড ভার্সেস ইন্ডিয়ার এই সিরিজটা দেখার পর মনে হচ্ছে এই টেস্ট ক্রিকেটের যে ব্র্যান্ড নতুন করে রিভাইভ করেছে। এবং এই রিভাইভটা যেন থাকে, এই রিভাইভালটা যেন থাকে টেস্ট ক্রিকেটের, এটাই আমরা সকলে চাইবো। ওভারঅল এই ম্যাচটা দুর্দান্ত ছিল, ওঠা পড়া। হ্যারি ব্রুকের কথা বলতেই হয়, সে কিন্তু দুটো ইনিংসে যথাযথ ট্রাই করেছে। এবং জো রুট, সে কিন্তু প্রায় সচিন টেন্ডুলকারের পরের জায়গাটা নিয়ে নেবে আর কয়েকদিনের মধ্যেই। তারও কিন্তু পজিশন খুব স্ট্রং লিডিং রান স্কোরের দিক দিয়ে, টেস্ট রান স্কোরের দিক থেকে। এবার যদি বলি ক্রিস ওকসের কথা, ক্রিস ওকস কিন্তু যে হিম্মতটা দেখিয়েছে, সেটা কিন্তু সকলে দেখাতে পারবে না। হাতে প্লাস্টার নিয়ে মাঠে আসা এবং রান করা সত্যি একটা বড় ব্যাপার। ক্রিস ওকস কিন্তু এটা দেখিয়েছে। ওভারঅল এই ম্যাচটা কিন্তু আমার মনে থাকবে ইন্ডিয়ান ফ্যানেদের জন্য, একটা ইয়াং ক্যাপ্টেনের জন্য, যে ক্যাপ্টেন একটা ইয়াং টিমকে লিড করে, একটা ইয়াং টিম, একটা নতুন টিমকে লিড করে এই ইংল্যান্ডের মতো জায়গায় গিয়ে ইংল্যান্ডের এই টিমের এগেনস্টে 2-2 করে 5 ম্যাচের টেস্ট সিরিজ।
পিছনে ফিরে তাকালে হয়তো জাদেজার মনে পড়বে কন্ট্রিবিউশন, পিছনে ফিরে তাকালে হয়তো ওয়াশিংটন সুন্দরের মনে পড়বে কন্ট্রিবিউশন, পিছনে ফিরে তাকালে হয়তো KL রাহুলের কিছু কিছু এমন ক্রিটিক্যাল জায়গায় রান করা সেগুলো মনে পড়বে, পিছনে ফিরে তাকালে হয়তো মোহাম্মদ সিরাজকে মনে পড়বে। সত্যি বলছি, মোহাম্মদ সিরাজ, রবীন্দ্র জাদেজা সকলেই টেস্ট ক্রিকেটের অংশ, কিন্তু মোহাম্মদ সিরাজ একটা স্পেশাল রেসপেক্ট পাওনা। তার কারণ সে যেভাবে লেবার দেয়, ম্যাচ মিস না করে, ম্যাচ না করে যেভাবে কন্টিনিউয়াস খেলে যায়, তার জন্য কিন্তু প্রশংসা প্রাপ্য। ওভারঅল হ্যাটস অফ টু ইন্ডিয়ান ক্রিকেট টিম ফর দিস উইন। আমরা সকলেই খুব খুশি। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান, আর ইন্ডিয়ার এই টেস্ট সিরিজটা সম্বন্ধে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার করে দেবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ক্রিকেট সংক্রান্ত নতুন নতুন কন্টেন্ট পেতে। এই বলে আমি ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।